আচ্ছা, ভালোবাসা বলতে আমরা যা বুঝি সেটা যদি আসলে পুরোপুরি একটা ভ্রম হয়। আজ আমরা অনিন্দ রায়চৌধুরীর কাজের ওপর ভিত্তি করে ভালোবাসার এমন একটা দিক দেখব যা আমাদের এতদিনের সব ধারণাকে হয়তো একদম নাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক খুব পরিচিত একটা অনুভূতি দিয়ে। সম্পর্কের মধ্যে এই যে ক্লান্তি, হতাশা আর বিভ্রান্তি, এই সংগ্রামগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, তাই না? এই একটা লাইনই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে, মানে যাকে আমরা এতদিন ধরে ভালোবাসা ভেবে এসেছি সেটা হয়তো আদতে ভালোবাসাই না, বরং একটা গভীর আসক্তি যার ওপর একটা সুন্দর মুখোশ পরানো। চলুন তাহলে এই ভ্রম বা ইলিউশনের প্রথম পর্দাটা সরানো যাক। দেখা যাক এর ঠিক পেছনে কোন আদিম অনুভূতিটা লুকিয়ে আছে। মানেটা হলো, যেটাকে বাইরে থেকে খুব যত্ন বা ভালোবাসা বলে মনে হয়, তার গভীরে উকি দিলে দেখা যায় সেখানে কাজ করছে একা হয়ে যাওয়ার একটা ভয়, নিজের ভেতরের শূন্যতার প্রতি একটা আতঙ্ক। আর এখানেই বিষয়টা খুব মজার। দেখুন, এখানে আসক্তিকে কিন্তু কোনো গভীর সংযোগ হিসেবে দেখানো হচ্ছে না, বরং এটাকে বলা হচ্ছে ভয় থেকে জন্ম নেওয়া একটা মরিয়া চেষ্টা, অন্য কাউকে লাইফলাইন হিসেবে ব্যবহার করে নিজের ভেতরের অস্বস্তিটা এড়ানোর একটা উপায়। এই উদাহরণটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? একজন ডুবন্ত মানুষ যেমন বাঁচার জন্য আরেকজনকে আঁকড়ে ধরে দুজনকেই ডুবিয়ে দেয়, আসক্তিও ঠিক তাই করে। এটা বাঁচায় না, বরং দুজনকেই ভয়ের গভীরে টেনে নামায়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম স্পষ্ট। একদিকে আসক্তি, যা সব কিছুকে আঁকড়ে ধরে, ভয় পায়, দম বন্ধ করে দেয়, আর অন্যদিকে ভালোবাসা, যা স্পেস দেয়, শেয়ার করে আর শ্বাস নিতে সাহায্য করে। দুটো পুরোপুরি বিপরীত শক্তি। আচ্ছা, কিন্তু এই ভয়ভিত্তিক আসক্তিটা আমাদের মধ্যে তৈরি হয় কিভাবে? চলুন এবার সেই বাইরের শক্তিগুলোর দিকে তাকাই, যেগুলো সেই ছোটবেলা থেকে আমাদের মনে ভালোবাসার এই ভ্রমটা তৈরি করে দেয়। একটু ভেবে দেখুন, ছোট থেকে আমাদের কি শেখানো হয়? সমাজ, গল্প, সিনেমা সবকিছুই আমাদের বলে যে আমাদের মূল্য নির্ভর করে অন্য কেউ আমাদের বেছে নিল কিনা তার উপর। আর কাউকে পাওয়ার জন্য এই যে ধাওয়া করা, এটাকেই একটা খুব মহৎ কাজ হিসেবে দেখানো হয়। এই পুতুলের রূপকটা কি শক্তিশালী! মনে হচ্ছে যেন আমাদের আকাঙ্ক্ষাগুলো ঠিক আমাদের নিজেদের নয়, সমাজ খুব সূক্ষ্মভাবে আমাদের নিয়ন্ত্রণ করছে, আর আমরা ভাবছি এটাই তো আমাদের মনের ইচ্ছা। এখানে ইগো মানে কিন্তু আত্মবিশ্বাস নয়। এখানে ইগো হলো আমাদের ভেতরের সেই নিরাপত্তাহীন অংশটা, যার সব সময় অন্যের মনোযোগ আর অনুমোদন দরকার হয়। ওটা আসলে ভালোবাসা চায় না, ওটা চায় ভ্যালিডেশন, আর সম্পর্ককে ব্যবহার করে নিজের খাবার জোগাড় করার জন্য। এই ভিক্ষুকের রূপকটা দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। কেন রিজেকশন বা প্রত্যাখ্যান আমাদের এত কষ্ট দেয়? কারণ এটা ভালোবাসার ক্ষতি নয়, এটা আসলে ইগোর অস্তিত্বের সংকট। যেন ভিক্ষুকের বাটিটা খালি করে দেওয়া হলো। বেশ, তো ভয় বা ইগো এগুলোকে যদি সরিয়েও রাখি, তাহলেও অস্তিত্বের একটা মৌলিক নিয়ম আছে যা আসক্তিকে সবসময়ই একটা কষ্টের ফর্মুলায় পরিণত করে। আর সেই নিয়মটা হলো, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের শরীর, আমাদের অনুভূতি, মানুষজন, মুহূর্ত, এমনকি আমাদের ইচ্ছাও সবকিছুই সময়ের সাথে সাথে বদলে যায়। স্থায়িত্ব নিজেই তো একটা ভ্রম। এই রূপকটা ভাবুন একবার। আপনি মুঠো করে বালি ধরে রাখার চেষ্টা করছেন। যত জোরে চাপ দেবেন, বালি তত দ্রুত আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই পরিবর্তনশীল জগতে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখার চেষ্টাও ঠিক এমনই। তাহলে প্রশ্নটা এখানেই উঠছে যে, যদি একটা পরিবর্তনশীল জগতের সাথে নিজেকে বেঁধে রাখাটা কষ্টের গ্যারান্টি দেয়, তাহলে এর থেকে বেরোনোর উপায়টা কি? বিকল্পটা কি? আর বিকল্পটা কিন্তু আরও কিছু করার মধ্যে নেই, বরং সেই একটা কাজ বন্ধ করার মধ্যে আছে, যা আমাদের সমস্ত শক্তি শুষে নেয়। যখন বাইরের দিকে কাউকে বা কোনো কিছুকে ধাওয়া করা বন্ধ হয়ে যায়, তখন একটা অদ্ভুত রূপান্তর শুরু হয়। যে শক্তিটা বাইরে চলে যাচ্ছিল, সেটা নিজের ভেতরে ফিরে আসতে শুরু করে। আর চেষ্টা দিয়ে নয়, কেবল নিজের উপস্থিতি দিয়েই ভেতরের পূর্ণতা বাড়তে থাকে। একটা ফুলের কথা ভাবুন। ফুল কি কখনো মৌমাছির পেছনে ছোটে? না, ওটা শুধু নিজের মতো করে ফোটে, আর ওর সেই পূর্ণতাই মৌমাছিদের আকর্ষণ করে নিয়ে আসে। সত্যিকারের আকর্ষণ ঠিক এভাবেই কাজ করে। আর এটাই আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে নিয়ে আসে, যেখানে ভালোবাসাকে আর পাওয়ার জিনিস হিসেবে দেখা হচ্ছে না, বরং ভালোবাসা হয়ে ওঠার একটা প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত পার্থক্যটা কি দাঁড়ালো? একদম সহজ। আসক্তি আসে ভেতরের অভাববোধ থেকে, আর তার ফল হলো কষ্ট। অন্যদিকে ভালোবাসা আসে ভেতরের পূর্ণতা থেকে, আর তার ফল হলো আনন্দ আর স্বাধীনতা। আসল কথা হলো, যখন এই ভেতরের পূর্ণতা চলে আসে, তখন বাইরের কারো অনুমোদনের আর দরকার পড়ে না।
তখন আত্মসম্মান ভেতর থেকে আসে আর প্রত্যাখ্যান তার সব ক্ষমতা হারিয়ে ফেলে। এই শেষ লাইনটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। যখন কেউ নিজেই ভালোবাসার এক উৎস হয়ে ওঠে, তখন তাকে আঘাত করার মতো আর কিছুই বাকি থাকে না। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। কি হবে যদি ভালোবাসা কোনোদিনও খুঁজে পাওয়ার মতো কিছু না হয়, বরং নিজেই হয়ে ওঠার মতো কিছু হয়?